আবার চলে যাব কৃষ্ণগঞ্জে, নদিয়ার বাংলাদেশ সীমান্তে, যেখানে পর পর চারটে বাংকার। সরাসরি এবার কৃষ্ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, এখনো পর্যন্ত জানা গেল কে মালিক, কার জমি, কার বাংকার, কি দেখছো তুমি সরাসরি? অয়ন্দা, তোমাকে প্রথমে একটু বাংকারটা দেখানোর চেষ্টা করি। এটা 3 নম্বর বাংকার, 1, 2, 3, এবং এটা 3 নম্বর বাংকার। এটা একেবারে মেটালের বাংকার। এটা তৈরি করে মাটির নিচে চাপা দেওয়া ছিল, এবং তার যে রাস্তা আছে, সেখানে ঢোকার যে রাস্তা আছে, ঢাকনা পর্যন্ত ছিল। দেখানোর চেষ্টা করছি। এবং এক জায়গায় নয়, 4 জায়গায় চারটি বাংকার, তার মধ্যে 3টি একেবারে সম্পূর্ণ তৈরি করা ছিল, যেখান থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ। আরেকটি নির্মীয়মান ছিল, সেটি বিএসএফ আত্মঘাত দিয়ে ভেঙে দেয়। কার্যত সেখানে তৈরি করছিল, সেটাকে ভেঙে দেয়। এবং এই যে 4 জায়গায় তৈরি করা হয়েছে, তাদের যে জমির মালিক, তার কিন্তু সন্ধান চালাচ্ছে বিএসএফ, এবং পুলিশ ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছে যাওয়া যাবে। তারা কি বলতে পারবেন যে কার জমি, কার বাংকার, কতদিন ধরে এখানে তৈরি হয়েছিল, আবার একটা বাংকার তৈরি হচ্ছে? ধীরে ধীরে তুমি যদি যাও স্থানীয় বাসিন্দাদের কাছে, দেখো তোমাকে একটা বিষয় একেবারে স্পষ্ট করি, যে সমস্ত যে এলাকার মধ্যে রয়েছে, তার আশেপাশে কিন্তু একাধিক ঘর বাড়ি রয়েছে, বহু মানুষের এখানে উপস্থিতি রয়েছে। দাদা, একটা কথা বলার চেষ্টা করো। দাদা, এই যে বাংকারগুলো কারা তৈরি করলো? কিছু জানতেন না? কিছু জানতেন না কারা তৈরি করলো? হ্যাঁ, 4টি বাংকার তৈরি হলো, জানতেন না আপনারা? আপনি কোথায় পারি? এখানেই তো পারি আপনাকে। দেখো আনন্দ, একেবারে যে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অর্থাৎ এই যে বাংকারগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু 1 বা 2 দিনের নয়, একাধিক দিন ধরে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। যথেষ্ট গভীরতা আছে ওই বাংকারের, যেটা বলছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা, যে এই বাংকারে অনুপ্রবেশকারীদেরকে অস্থায়ীভাবে রাখারও সম্ভাবনা হতে পারে, অস্ত্রশস্ত্র রাখারও সম্ভাবনা হতে পারে। দেখো, একেবারে যেই বাংকার যেভাবে তৈরি করা হয়েছে, একেবারে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। এটা তোমাকে আমি 3 নম্বর বাংকার দেখানোর চেষ্টা করছিলাম, এবং ইতিমধ্যে বিএসএফ সেই বাংকারে কিন্তু মাটি থেকে তুলে ফেলেছে এবং চারিদিকে খুঁড়ে দিয়েছে। এবং 4 নম্বর যে বাংকার, যেটা নতুনভাবে তৈরি করা হচ্ছিল, সেটা কিন্তু একেবারে ভেঙে দিয়েছে। আরো 2টি বাংকার রয়েছে, যার পাশে কিন্তু ঘর বাড়ি, অর্থাৎ জনবহুল এলাকা রয়েছে। উল্টো দিকে মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজ, একবার জনবহুল জায়গা। সেখানে আপনাদেরকে দেখাবো, জনবহুল জায়গা হলেও কেউ মুখ খুলতে নারাজ। বিএসএফ একটা বিবৃতি দিয়েছে। কি বিবৃতি? নদিয়ার মাঝদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত টুঙ্গিতে বিএসএফ মাদক পাচার চক্র পাকড়াওয়ে অভিযান চালায়। পুলিশও এই অভিযানে সামিল ছিল। অভিযান চালিয়ে মাটির তলায় 3টি বাংকার থেকে 62,200 বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 1,40,58,444 টাকা। 3টে বাংকারের মধ্যে 2টি বাংকার জমিতে, অন্য বাংকারটি ছিল টিনের বাড়িতে। আর এখানে আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে এরকম বাংকারকে ঘিরে রহস্য, সন্দেহ কিরকম আমরা দেখাবো। কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে, তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। 1 দিন 2 দিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। আর অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা তিনিও সন্দেহ প্রকাশ করছেন। এত বড় একটা কাজ হলো, অথচ কেউ দেখলো না। এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখে, ট্যাঙ্ক মতো, সেটা কি কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য, ওকে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য, ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো? হ্যাঁ, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা
গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে। আবাসে সার্ভে হয়েছে গোটা রাজ্য জুড়ে, সার্ভে হয়ে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন একটা বাড়ি, এই বাড়িটা দেখুন তো, এই বাড়িটা কার জানেন? বড় সড় নেতা নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, এই বাড়িটা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার বাড়ি। কি করে হয়? উপভোক্তার বাড়ি এইরকম এসি লাগানো আছে, মানেটা কি? কি রহস্য এর পেছনে? এই বাংলার বাড়ির এই বাড়ির মালিক বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে গেছেন। সার্ভে হচ্ছে বলছিলাম না, সার্ভেতে সমীক্ষক হিসেবে এই বাংলার এই বাড়ির যে সদস্য তার স্ত্রী, স্বামীর গোয়াল ঘর দেখিয়ে গোয়াল ঘরটা দেখুন, স্বামীকে গোয়াল ঘরে রেখেছিলেন। স্বামীকে গোয়াল ঘরে রেখে যখন সার্ভে করতে এসেছিল টিম, তখন দেখিয়েছেন যে এই গোয়াল ঘরেই থাকেন তারা, এবং তাতেই উঠে গেল তার নাম, পেয়ে গেলেন আবাসের টাকা। সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, এ তো ভয়ঙ্কর কারসাজি। একদমই অন্য। দেখো, আশাকর্মী নিজে সার্ভে করছিলেন এবং সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে তার স্বামী তাকে কিন্তু গোয়াল ঘরে রেখে তিনি সার্ভেতে তার আবাস যোজনার নাম তুলেছেন স্বামীর, এবং সেই প্রথম কিস্তির 60,000 টাকাও পেয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এবং তারপরে এলাকার মানুষ তারা কিন্তু একটা অভিযোগ করেন এবং আমাদের কাছে একটা যোগাযোগ করেন। আমরা যখন জানতে পারি যে ওই আশাকর্মী প্রকৃতভাবেই তিনি ওই সার্ভের সাথে যুক্ত ছিলেন এবং নাম তোলার ক্ষেত্রে তার একটি ভূমিকা যথেষ্ট রয়েছে, এবং তার স্বামীর পাকা বাড়ি রয়েছে। শুধু তাই নয়, তাদের মোটামুটি সচ্ছল পরিবার, বাড়িতে এসি পর্যন্ত রয়েছে, সেই ছবিও আমরা পেয়েছি অয়ন্দা। তারপরেও কিন্তু ওই আশাকর্মী একটা বাড়ি, বড় বাড়ি, সঙ্গে এসি, সঙ্গে গোয়াল ঘর, এর থেকে আর সচ্ছল কি করে হয়? এই যে অভিযুক্ত অর্থাৎ সমীক্ষক দল, আশাকর্মীদেরও ঢোকানো হয়েছে সমীক্ষক দলে, সেখানেও যদি এই দু একজন এরকম কুকীর্তি করে, তাহলে রাজ্যের এই বাড়ির টাকা দেওয়াতে কার দায়? এই গাফিলতিতে, এই কারসাজিতে এই সমস্ত প্রশ্ন উঠছে। দেখুন, অভিযুক্তকে চেপে ধরতেই মেজাজও হারালেন। এই জায়গা কার নামে? এই জায়গা আমার বড় ভাসুরের নামে। আমাদের কারো কোনো নামে আমাদের কেউ দিয়ে যায় না, আমার স্বামীর নয়। তাহলে আপনারা এখানে আসেন কি করে? আপনাদের জায়গা নামে নেই তো? বাস্তু পরিচয়ে আছি, আমাকে বিয়ে করে নিয়ে এসে আমার স্বামী এসেছি। এই জায়গা নামে আছে না নেই? কার নামে আছে আমি বলতে পারবো না তো। এই তো বললেন ভাসুরের নামে জায়গা। আরে কার রাখানো আছে? বড় আমার স্বামীর নামে নেই। আপনার স্বামীর নামে নেই? না, আমার স্বামীর নামে। শ্বশুরের নামে আছে? হ্যাঁ, আমার শ্বশুরের নামে, তাও আমি জানি না কার নামে আছে। আমরা এখানে আছি। মাটির বাড়িতে কতদিন আগে থাকতেন? মাটির বাড়িতে বছর 4 হলো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি ফাটল ধরার অনুপযুক্ত। 4 বছর কোথায় আছেন? 4 বছর কোথায়? আমার দেওয়ার এখানে দয়া করে আমাকে একটা রুম দিয়েছে থাকার জন্য দয়া করে। বড় বড় চোখ করে কোন রকমে রাগঢাক দেওয়ার চেষ্টা করছেন, আর কার বাড়িতে এই বাড়ি কার নামে সেসব কিছু বলতে পারছেন না, এক একবার এক এক রকম। তারপরে দেখুন আরো যখন চেপে ধরা হলো। আমি সার্ভে করতেছিলাম, আমার উপর আমি শুধু ঘর চিনি দিয়া, এটা বামাচাকির বাড়ি, সার্ভের কাজ করছি অফিসার। হ্যাঁ, অফিসার কাজ করেছে। সার্ভের দায়িত্ব দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, অফিসার কাজ করেছে। আশা কর্মীকে শুধু বাড়ি চিনে দিয়েছিল কেন্দ্র সরকার। এইবারে লিস্টে বলা ছিল বাড়ি চিনানাটাও সার্ভে। হ্যাঁ, না, বাড়ি চিনানাটাও সার্ভে। বাড়ি শুধু চেনানোর জন্য আগের বারে লিস্টে আমার পড়ে। আপনি আমার কথার উত্তর দিন, আপনার বকা আমি শুনবো না। আমার বকা শুনতে হবে। আমি কি বলছি? প্রথমবারে আমাকে যখন লিস্টে দেওয়া হয়েছিল দায়িত্ব, তখন আমার সঙ্গে গন্ডগোল করেছিল পার্টিগত ব্যাপারে। বাইরের পার্টি তো শুনছি না আমি কি বলছি? আপনি আশা কর্মী তো? হ্যাঁ কি না? যারা আশা কর্মী তো? আপনি বাড়ি দেখেছিলেন তো? হ্যাঁ, যারা ব্যাস অতটুকুই, আর কিছু নয়, আর কিছু লাগবে না। আমার শুধু দায়িত্ব ছিল বাড়িটা দেখানো। এই মহিলার ভবিষ্যৎ কি সুকান্ত? দেখো, এই মহিলা ওই এলাকারই আশাকর্মী এবং সেই প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন বলে জানা যাচ্ছে। এবং পুরো বিষয়টি নিয়ে দাসপুর এক ভিডিওর কাছে আমরা যখন গিয়েছিলাম, তিনি অবশ্য আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে এবং যদি প্রকৃতভাবেই তার বাড়ি থাকে তাহলে কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এখন অয়ন্দা দেখার যে কেবলমাত্র আবাস যোজনা 60,000 টাকা ফেরত দেওয়া ছাড়াও আরো কি ব্যবস্থা নেয় প্রশাসন। নিশ্চয়ই আমরাও নিশ্চয়ই তারই আশায় থাকবো এবং পদক্ষেপ কি করা হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। আর এই যে স্ত্রীর কারসাজিতে আবাসের টাকা পেয়ে গেলেন,
এই ভদ্রলোকের নামেই ব্যাংকে টাকা ঢুকেছে, তাকেও চেপে ধরেছিলাম আমরা, তিনিও তো হোঁচট খাচ্ছেন। ওই ঘরটা আপনাদের দুই ভাইয়ের বা আপনার? না না, আমার নেই। আমার এবারে স্ত্রী জানে, আমি আমার সঙ্গে ওইরকম নিয়েছে। আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার ঘরটা হ্যাঁ কি না বলুন। আমার ঘর নেই। আপনার ঘরে কার ঘর? আমার ছোট ভাইয়ের আছে, আমরা 4-5 ভাই। আপনার ঘরে মিটার ঝুলছে, আপনার নামে মিটারের বিল আসছে। মিটারটা আমি তাহলে কোথায় লাগাবো বলুন? মিটারটা কোথায় লাগাবো বলতে, আপনি যেখানে ঘুমান সেখানেই লাগিয়েছেন, সেখানেই লাগিয়েছেন, এই তো হচ্ছে কথা। অফিসিয়ালি আপনি ঘর পাওয়ার যোগ্য নন, ঠিক আছে? আপনি কি তাহলে কি টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন? স্ত্রীকে বলি, আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সম্পর্ক, সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে। এবারে মানে আপনার স্ত্রী করেছিল? আপনার স্ত্রী সার্ভে, আমার প্রথমে সার্ভে তো সেই করেছে, সে যেহেতু তার একটা ক্ষমতা আছে সে করে দিয়েছে আপনার। কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি, আপনি তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয়, তাহলে তুমি টাকা ফেরত দিয়ে আসবে, আমি এটাই বলবো। সে তো টাকা ফেরত দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি টাকা আমাকেই ফেরত দিতে হবে। আর বিডিও অবশ্য আশ্বাস দিচ্ছেন সরকারি নিয়ম মেনেই যা যা করার তিনি পদক্ষেপ করবেন। সরকারি যে নিয়ম অনুযায়ী আমরা ওনাকে আগে প্রথমে বলবো, ওনাকে একটা নোটিশ করবো, নোটিশ করে আমরা ডাকবো। উনি যদি স্বেচ্ছায় টাকাটা দেন ভালো, আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে, নিয়ম আছে, যেটা ওটাকে আবার ওনার এগেনস্টে একটা এফআইআর হবে, এফআইআর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে। এই উদ্ধার করে আমরা কিন্তু দেবো, অবশ্যই দেবো।